পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন হুতি বাহিনী চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহুর বিশ্বাস যুদ্ধ কেবলই ইসরায়েলের আয়ু বাড়াতে পারে, শেষ রক্ষা হবে কি? এদিকে ইসরায়েলের পতন ঘনিয়ে আনছে, ইসরায়েলিরা দলে দলে ফিলিস্তিন থেকে পালিয়ে যাচ্ছে কেন? আরো জানিয়ে দেব গাজায় হামাস সরকার প্রতিস্থাপনের পরিকল্পনা ইসরায়েলের। এরপর জানিয়ে দেব গাজা ও ইউক্রেনে সংঘাত বাড়লে বৈশ্বিক যুদ্ধের হুঁশিয়ারি তুরস্কের। আরো থাকছে ইরানি জনগণের বিরুদ্ধে আমেরিকা অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত বলছে জাতিসংঘ মিশন। এবং সর্বশেষ জানিয়ে দেব ইটের বদলে পাটকেল ইউ এর 81 সংবাদ মাধ্যম নিষিদ্ধ করল রাশিয়া। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। নেতানিয়াহুর বিশ্বাস যুদ্ধ কেবলই ইসরায়েলের আয়ু বাড়াতে পারে, শেষ রক্ষা হবে কি? ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তার প্রশাসন বিশ্বাস করে গাজা যুদ্ধ থেকে পিছু হটলে তাদের পতন ঘটবে, এমন খোদ ইসরায়েলের অস্তিত্বের সংকট আরো গভীর হবে। একথা বলেছেন পশ্চিমা এশিয়া বিষয়ক ইরানি বিশ্লেষক আসগার জারি। তার মতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে যে প্রস্তাব পাশ হয়েছে তা নেতানিয়াহু তার সাঙ্গপাঙ্গদের জন্য একটা খারাপ ইঙ্গিত। এর মধ্য দিয়ে গাজা ইস্যুতে দখলদার ইসরায়েলের পরাজয় স্পষ্ট হয়ে গেছে। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ শুরুর 8 মাস পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজার সংঘাত বন্ধের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব অনুমোদন করেছে। ওই প্রস্তাবের পক্ষে 14টি ভোট পড়েছে। নেতানিয়াহুর মন্ত্রিসভার কয়েকজন সদস্যদের পদত্যাগ সহ সাম্প্রতিক কিছু ঘটনার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব ইসরায়েলের পরাজয়কে স্বীকৃতি দেওয়ার শামিল। পাঁচ টুডে জানিয়েছে ইরানি বিশ্লেষক আসগার জারি মনে করেছেন নেতানিয়াহু ও তার সহযোগীদের ধারণা গাজা যুদ্ধই এখন তাদের টিকে থাকার সময়টাকে লম্বা করতে পারবে। ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভার কয়েকজন সদস্যদের পদত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেছেন ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা হামাসের মোকাবেলায় ব্যর্থতার জন্য নেতানিয়াহুকে দায়ী বলে মনে করেন। গাজা যুদ্ধ শুরুর পর প্রায় 9 মাস অতিবাহিত হলেও ইসরায়েল মানুষ হত্যা ও ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। আকাশ ও স্থলপথে গাজা উপত্যকার পর ইহুদিবাদী ইসরায়েলের প্রায় 9 মাসের আগ্রাসন ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে তো পরাজিত করতে পারেনি, উল্টো তেল আবিবকে অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে। গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েল এই উপত্যকার 80% মানুষকে বাস্তুচ্যুত, 37,000-এর বেশি মানুষকে শহীদ এবং গাজার উপর 70,000 টনের বেশি বোমা নিক্ষেপ করেছে। পাঁচ টুডের রিপোর্ট অনুসারে এই আগ্রাসনে গাজার অর্ধেকের বেশি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গাজাবাসী খাদ্য, পানি ও জ্বালানির চরম সংকটে পড়েছে এবং উপত্যকার 23 লাখ অধিবাসী দুর্ভিক্ষের মুখে রয়েছে। কিন্তু এত সব সত্ত্বেও হামাস দুর্বল হয়নি। ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলেছে গাজার উপর ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ সত্ত্বেও হামাসের শক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফরেন অ্যাফেয়ার্সের প্রতিবেদনে হামাসের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চলমান যুদ্ধ সম্পর্কে একটি বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে বহু ফিলিস্তিনের শাহাদত সত্ত্বেও গাজার বিস্তীর্ণ অঞ্চলের উপর, বিশেষ করে যেসব এলাকায় বেসামরিক নাগরিকরা আশ্রয় নিয়েছেন সেসব এলাকার উপর হামাসের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়া এই সংগঠনের প্রতি গাজাবাসীর অভূতপূর্ব সমর্থন রয়েছে। আর এই সমর্থনের কারণে গাজার যে কোনো অঞ্চল থেকে ইসরায়েলি সেনারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তা হামাসের নিয়ন্ত্রণে চলে আসবে। খোদ ইসরায়েলের সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে উত্তর গাজায় হামাসের উপস্থিতি বেড়েছে। সাধারণত একটি দেশের সামরিক শক্তি বলতে যা বোঝায় হামাসের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। হামাসের কোনো রাষ্ট্রীয় কাঠামো নেই, বরং এটি সম্পূর্ণ বেসরকারি একটি সংগঠন। হামাস সহ এ ধরনের অন্যান্য বেসরকারি প্রতিরোধ সংগঠনের প্রধান শক্তি হচ্ছে জনগণের মধ্যে তাদের সমর্থন ও যোদ্ধা ভর্তি করার ক্ষমতা। এ ধরনের সংগঠনের প্রধান শক্তি হচ্ছে তাদের যোদ্ধার সংখ্যা, আর এই যোদ্ধা ভর্তি করার বিষয়টি শুধুমাত্র তাদের জনপ্রিয়তার উপর নির্ভরশীল। গাজাবাসীর অন্তরে হামাস স্থান করে নিতে পেরেছে বলে তাদের যোদ্ধার অভাব নেই এবং এ কারণে হামাসকে পরাজিত করা সম্ভব হচ্ছে না। ইসরায়েলের পতন ঘনিয়ে আসছে। আরব বিশ্লেষক ইসরায়েলিরা দলে দলে ফিলিস্তিন থেকে পালিয়ে যাচ্ছে কেন? বিখ্যাত আরব বিশ্বের আব্দুল বারি আতওয়ান লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বৃদ্ধি ও যুদ্ধের আশঙ্কা জোরদারের প্রেক্ষাপটে অধিকৃত ফিলিস্তিন থেকে দখলদার ইহুদিবাদীদের দলে দলে ইউরোপ সহ বিশ্বের অন্যান্য অঞ্চলে ফিরে যাওয়ার উদ্যোগকে 4টি গুরুত্বপূর্ণ প্রভাবক বা চালকের আলোকে বিশ্লেষণ করেছেন। ইসরায়েলি ফিলিস্তিনকে ফিলিস্তিন থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করলেও এখন এইসব প্রভাবকের কারণে
সংকটের মধ্যে রয়েছে এবং ইহুদিবাদী ইসরায়েলের দালাল বা দোসররা অত্যন্ত অচল ব্যবস্থার মধ্যে রয়েছেন। আব্দুল বারী আতওয়ান দৈনিক রায় আল ইওয়াম এ লিখেছেন, এইসব চালক বা প্রভাবকের কারণে ইসরায়েলের বিপরীত অভিবাসন জোরদার হবে। এই চারটি প্রভাবকের একটি হলো লেবাননের হিজবুল্লাহর হুদহুদ নামক ড্রোন ও এর তোলা ভিডিও। এই ড্রোন 9 ঘন্টা ধরে হাইফা ও উত্তর ফিলিস্তিনের নানা অঞ্চলের ছবি তুলেছেন। দ্বিতীয় প্রভাবক বা চলক হলো হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহর ভাষণ। তিনি বলেছেন, বড় ধরনের যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহর যুদ্ধের সাধারণ রীতি না মেনেই যুদ্ধ করবেন, অর্থাৎ ইসরায়েলের সামরিক ও বেসামরিক অবকাঠামো ও অবস্থানের মধ্যে কোনো পার্থক্য করবে না হিজবুল্লাহ। তৃতীয় চলক হলো ইসরায়েলি কর্মকর্তারাই বলেছেন, ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর হিজবুল্লাহর হামলা হলে ইসরায়েল পুরোপুরি অচল হয়ে পড়বে। আর চতুর্থ চলক হলো গ্যালিলি অঞ্চলের উপর হিজবুল্লাহর হুদহুদ 2টি নামক ড্রোনের উড্ডয়ন। এই ঘটনাও ইসরায়েলিদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। আতওয়ান বলেছেন, 76 বছর পর আমাদের স্বপ্ন বাস্তব রূপ নিতে শুরু করেছে। গাজা ও পশ্চিম তীরের বীর প্রতিরোধ যোদ্ধাদের ত্যাগের কারণেই আজ লেবানন, ইয়েমেন ও ইরাক প্রতিরোধ অক্ষে যোগ দিয়েছেন। তিনি আরো বলেছেন, ফিলিস্তিনে তথা স্বদেশের মাটিতে ফিলিস্তিনিদের ফিরে আসা অতীতের যে কোনো সময় তুলনায় অনেক কাছে ঘনিয়ে এসেছে। গাজায় হামাস সরকার প্রতিস্থাপনের পরিকল্পনা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হানেঙ্গি বলেছেন, উত্তর গাজায় খুব শীঘ্রই হামাসের শাসন ব্যবস্থা প্রতিস্থাপনের পরিকল্পনা চালু করা হবে। মঙ্গলবার রাইসম্যান ইউনিভার্সিটির বার্ষিক হারজলিয়া কনফারেন্সের একটি বক্তব্যে তিনি একথা বলেছেন। তিনি বলেন, হামাসের সামরিক ক্ষমতার শাসন এবার শেষ হতে চলেছে। যারা এতদিন চেয়েছিল হামাসের নতুন শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, নতুন সরকার দেখতে চায়, তাদের জন্য এটা একটা সুযোগ। তিনি আরো বলেন, গাজায় নতুন নেতৃত্বে থাকবে ইসরায়েলের অংশীদার আব্রাহাম অ্যাকডস, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ অন্তর্ভুক্ত দেশগুলো। এর আগে গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে তুমুল সংঘর্ষ প্রায় শেষ হয়ে এসেছে। তবে এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। রাফার তুমুল সংঘর্ষ শেষ হওয়ার পর ইসরায়েলি সেনারা উত্তর গাজায় মনোযোগ হবে। সাক্ষাৎকারে উত্তর ইসরায়েলি অর্থাৎ লেবানন সীমান্তে আবারও সেনা মোতায়েনের কথা তুলে ধরেন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষার স্বার্থে লেবানন সীমান্তে সেনা মোতায়েনের জরুরি হয়ে পড়েছে। তার সরকার কিছু পণবন্দীকে মুক্ত করার স্বার্থে হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করতে চায়। তবে ওই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার আগ্রাসন শুরু হবে, যা চলবে হামাস ধ্বংস হওয়া পর্যন্ত। গাজা ও ইউক্রেনের সংঘাত বাড়লে বৈশ্বিক যুদ্ধের হুঁশিয়ারি তুরস্কের। ইউক্রেন ও গাজায় চলমান সশস্ত্র সংঘাতে আঞ্চলিক ও বৈশ্বিক যুদ্ধ বেঁধে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে হুঁশিয়ার করেছে তুরস্ক। দেশটির শীর্ষ কূটনৈতিক বিশ্ব সম্প্রদায়কে অতিবিলম্বে এই দুটি সংঘাতের যুদ্ধবিরতি কার্যকরের দায়িত্ব নেওয়ার উপর জোর দিয়েছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যাপকভাবে ব্যবহারের ঝুঁকি রয়েছে। 2.5 বছর ধরে চলমান এই যুদ্ধের পরিসমাপ্তি টানা দরকার। আমাদের এই অঞ্চলে শান্তি ও স্থিতি দরকার। চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী হ্যান লিপাভেস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার তিনি একথা বলেছেন। দুই কূটনীতিক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে কথা বলেছেন। এরদোগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সব যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক, সেটি চাওয়া তুরস্কের, সেটি মধ্যপ্রাচ্যের হোক কিংবা উত্তরাঞ্চলের হোক। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তুরস্ক ভূখণ্ডগত সংহতিতে বিশ্বাসী। এই যুদ্ধ রাশিয়া ও ইউক্রেনের বাইরেও ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ শুধু দুটি ভূখণ্ডেই সীমিত থাকছে না, বৈশ্বিক ঝুঁকি বাড়াচ্ছে। আবার মার্কিন নিষেধাজ্ঞা, ইরানি জনগণের বিরুদ্ধে আমেরিকা অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত বলছে জাতিসংঘ মিশন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতিসংঘ মিশন বলেছে, মার্কিন সরকার তেহরানের বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অর্থনৈতিক যুদ্ধের অংশ। আমেরিকা অন্যায়ভাবে ইরানের জনগণের বিরুদ্ধে এই যুদ্ধে লিপ্ত রয়েছে। ইরানি মিশন বলছে, আমেরিকা হামলা চালাচ্ছে এবং আমরা আমাদের জনগণকে রক্ষার চেষ্টা করছি। এই অর্থনৈতিক যুদ্ধের ফলাফল নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতার মাধ্যমে নয়, বরং ইচ্ছাশক্তির দ্বারা নির্ধারিত হবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে দাবি করেছে, শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্কের অংশ হিসেবে প্রায় 50টি সংস্থা ও ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় দাবি করেছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক এবং ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGC সমর্থিত এই নেটওয়ার্কটি 2020 সাল থেকে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থায় অবৈধ শত শত কোটি ডলারের লেনদেনের সঙ্গে জড়িত রয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় আরও বলেছে, সশস্ত্র বাহিনীর লজিস্টিক বিভাগ এবং IRGCর রাজস্ব উৎপাদনকারী বাণিজ্যিক কার্যক্রম বিশেষ করে ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল বিক্রির সাথে জড়িত।
ইটের বদলে পাট খেলে ইউএর 81 সংবাদ মাধ্যম নিষিদ্ধ করল রাশিয়া। 2 বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। যুদ্ধের শুরু থেকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ সহ ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ। পাশাপাশি অর্থনীতি ও গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞার মতো নানা কৌশলে রাশিয়াকে ঘায়েল করার চেষ্টা করেছে পশ্চিমা দেশগুলো। এরই অংশ হিসেবে গত মাসে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত কয়েকটি সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। আল জাজিরার প্রতিবেদনের মতে 27 সদস্যের ব্লকটি গত মে মাসে 4 রুশ সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা দেয়। তাদের দাবি, ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সংবাদ মাধ্যমগুলো প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন তারা এক বিবৃতিতে বলেছে, তারা ইউক্রেনের মস্কো সামরিক অভিযানে সহায়তা ও সমর্থনের জন্য ক্রিমলিন নিয়ন্ত্রিত 4টি সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে। ইটের বদলে পাটকেল নীতির বাস্তবায়নের প্রতিশোধমূলক ব্যবস্থা নিল মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের অগ্রগতি সম্পর্কে প্রাতিষ্ঠানিকভাবে মিথ্যা তথ্য প্রচার করেছে এবং সংবাদ মাধ্যমগুলোতে রুশ জনগণের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। এছাড়া রাশিয়া ইউএর নিষেধাজ্ঞাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা করে বলেছে, ইউএর সিদ্ধান্তগুলো মস্কোকে একই ধরনের পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য করেছে। তবে রুশ গণমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে রুশ নিষেধাজ্ঞাগুলোও সংশোধন করা হবে বলে জানিয়েছে রাশিয়া। যে 81 সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো মূলত 25টি দেশের। এছাড়া পলিটেকের মতো প্ল্যান ইউরোপীয় গণমাধ্যমে রয়েছে। সবচেয়ে বড় লক্ষ্যবস্তু করা হয়েছে ফরাসি সংবাদ মাধ্যমগুলোকে। দেশটির 9টি খ্যাতনামা সংবাদ মাধ্যমে প্রবেশাধিকার আটকে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স প্রেস এএফপি। এছাড়া জার্মানির ডেল স্পেগেল, স্পেনের এল পাইস ও এল মুন্ডো, ফিনল্যান্ডের ইলে, আয়ারল্যান্ডের আরটি এবং ইটালির আরএআই টেলিভিশন চ্যানেল ও লা রিপাবলিকা সংবাদপত্র রুশ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।